তাহলে আমার পরিবারে সিএসপি থেকে শুরু করে সেক্রেটারি এবং আর্মি, নেভি, এয়ারফোর্স মিলে 19 জন চাকরিজীবী ছিল। এই বেসুরো কথা বলি বলে একজন ছাড়া সবার চাকরি আউলা হয়ে গেছে, অর্থাৎ নাই, প্রফেশনে নাই। একজনের চাকরি আছে, সে হলো আমার আপন বোনের জামাই, সে ডেপুটি সেক্রেটারি। ও শেষ সময় এসে বলল, ভাই আমি চাকরি করতে চাই, কি করব? তুই বেশি বেশি বঙ্গবন্ধু বল আর বেশি বেশি হাসিনার বন্দনা কর। এমন করাই করছে, এখন আর ডেপুটি সেক্রেটারিতে প্রমোশন হয় না। এই হলো, আমি বলছি আপনাদের প্রফেশন। এখন আমার প্রফেশন দেখেন, আমিও বিসিএস চাকরিতে কোয়ালিফাই করেছিলাম, অবজারভারে আমি জয়েন করছি। এখানে আপনারা যারা আছেন অধিকাংশই ফেনীর লোক, অধিকাংশই। এবং এখানে ফেনীর বিশিষ্ট সাংবাদিকদের নামে এখানে একটা ক্রোড়পত্র করা হয়েছে। তার প্রথম 4 জনের সাথে, 4 জন সম্পর্কে আমার জানা, এবং 3 জনের সাথে আমি কাজ করেছি। ধরেন হামিদুল হক চৌধুরী, তিনি অবজারভারের মালিক ছিল, তিনি পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিল, তিনি সারা পৃথিবী জুড়ে দেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছেন ঘুরে ঘুরে, কিন্তু তার পত্রিকার স্বাধীনতার পক্ষে ছিল। এটা সাংবাদিকদের জন্যে, সাংবাদিকদের ঐক্যের জন্যে। এরপরে ধরেন আমি বলবো, এরপরে আমি গেলাম টেলিগ্রাফে। টেলিগ্রাফ হচ্ছে আপনার মৌলানা মান্নান, তার টেলিগ্রাফ ইনকলাব গ্রুপের। ওই সময়ে মৌলানা মান্নান নিয়ে খুব বিতর্ক ছিল। সে ইনকলাবের ফার্স্ট পেজে সে রাজাকার, খুনি এই বলে এক কলাম নিউজ ছাপত, এবং তার পক্ষে আর একটা স্টেটমেন্ট ছাপত ফার্স্ট কলামে। আমি তারপরে ডেইলি স্টারে যাই, 8 বছর কাজ করেছি ডেইলি স্টারে। আমি লতিফুর রহমান মালিক তার চেহারা দেখিনি, জীবনে কোনোদিন অফিসেও আসতো না। তার এডিটার, ফাউন্ডার এডিটার এস.এম. আলী ছিল শেষ এবং সফল, তিনি যা করতেন তাই ফাইনাল। অর্থাৎ আমি যদি বলি, এই মুহূর্তে কোনো মালিক বা কোনো সম্পাদক এরকম কি পাবেন যে কোনো পত্রিকা বা টেলিভিশনে সেই মালিকের বিরুদ্ধে নিউজ হয়? এমনটি পাবেন না। সুতরাং পরিবর্তন অনেক হয়ে গেছে। এখন আমি বলবো যে আমি বাই চয়েস এই প্রফেশনে আসলাম, কিন্তু এই প্রফেশন এখন কিন্তু আমি বলবো প্রফেশনটাও আওলা হয়ে গেছে, আর সরকারটাও আওলা হয়ে গেছে। সরকার বলে, আমার বাড়ি পাবনার ভাষা বলে, বিশেষ করে আমার সাথিয়াতে বলে, আমার কথা আমি কব তো খালি হুনায় লব। এখনকার সরকার কিন্তু তাই হয়েছে, তার কাম তারা করে যেতেছে, আমাদের খালি হুনায় লইতেছে। তো যাই হোক, সাবজেক্ট যেটা এখানে দিয়েছে এটা লম্বা আলোচনার বিষয়। আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের সাথে কি এখানে বলা হয়েছে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা। গণতন্ত্র বলাই হয়, অর্থাৎ গণমাধ্যমের স্বাধীনতার, গণতন্ত্রের অন্তর্নিহিত শক্তিই হলো গণমাধ্যমের স্বাধীনতা। এখন আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা মুক্তিযুদ্ধ করলাম, দেশে গণতন্ত্র, বৈষম্যহীন সমাজ, মৌলিক গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে দেশটা রক্ত দিয়ে স্বাধীন করলাম। এরপরে 54 বছর অতিবাহিত হয়েছে। দেখেন, একদল হয়েছে, আর্মি শাসন এসেছে, আমাদের ইউনিয়ন 2 ভাগ হয়েছে, পলিটিক্যাল লাইনে 2 ভাগে বিভক্ত। এখন আমরা কোন জায়গায় আছি আপনি খেয়াল করে দেখেন, যে আমরা এই দৈনিক আমার কাগজ, এটার আমি প্রধান সম্পাদক ছিলাম। তো যাই হোক, 22 বছর পূর্তি। আপনারা সব, উনি ফেনী বাড়ি, আপনার ফেনীর সব অফিসারদের এখানে জোগাড় করেছে, হ্যাঁ, এবং বড় বড় অফিসার এখানে। কারণ এখানে কিন্তু একটা অন্তর্নিহিত কারণ আছে, এটা নিশ্চয়ই আপনারা বোঝেন। অর্থাৎ এই পত্রিকাটাকে আপনারা বাঁচায় রাখবেন, এই উদ্দেশ্যে কিন্তু আপনাদের দাওয়াত করা হয়েছে। অর্থাৎ প্রত্যেক জায়গায় কিন্তু একটা অন্তর্নিহিত কারণ থাকে। এখন আমি বলবো যে গণতন্ত্র মানে হচ্ছে জনগণের শাসন বা জনগণের প্রতিনিধির শাসন।
এখন বলেন তো আমাদের দেশে কারা শাসন করতেছে? এর 17 জন আছে, এই সরকারের 17 জন আছে বিদেশি। আমাদের দেশকে এখন আমাদের দেশের লোক শাসন করছে। ফেসিবাদ বিদায় করছি, ওরা তো তাও দেশের ছিল, এরা তো দেশেরও না, এরা বিদেশি। সব বিদেশিরা এখন দেশ শাসন করতেছে। আপনি বলেন সিটিজেন আছে 9 জন বিদেশি সিটিজেন, যে সিটিজেন ওখানে ওত নেয়। আপনি আমাদের দেশে একবার ব্রিটেনের আমাদের বাংলাদেশি রাষ্ট্রদূত আসছিল, তিনি কি বাংলাদেশের পক্ষে কথা বলছেন? নো, নেভার। তার ব্রিটিশ ইন্টারেস্ট লক্ষ্য করছে। আমরাই বাংলাদেশি যদি খেলা দেন, ক্রিকেট খেলা দেন, তাহলে দেখবেন যদি বাংলাদেশ এবং পাকিস্তান অথবা বাংলাদেশ অথবা ভারতের ক্রিকেট খেলা দেন, আপনি দেখবেন যে ওখানে বাংলাদেশ এবং ভারতের সমর্থকও পাবেন এবং পাকিস্তানের সমর্থকও পাবেন। কি অদ্ভুত জাতি! এদেশের উন্নতিটা হবে কি? কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না, কোনো জাতীয় ইস্যুতে না। দেখেন শেখ হাসিনা পালিয়ে গেছে, ওখানে পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাকে আশ্রয় দিয়েছে এবং কালকে 2 ঘন্টা এক ভারতীয় সাংবাদিকের সাথে সে লেখে, সে আমার সাথে কথা হলো, সে আপাতমস্তক ইন্ডিয়ান, আপাতমস্তক, একটা কথাও সে ইন্ডিয়ার স্বার্থের বাইরে কথা বলে নাই। হ্যাঁ, সে লিখবে, আমার কাছে অনেক জানতে চাইলো, আমি যতটুকু জানার বলছি, যেটা আমি টক শোতে বেসুরা বলি আমি বলে দিচ্ছি, লেখ বেটা লেখ, সত্য কথা আমি আড়াল করবো কেন? দেখেন আমি যেটা বলছি যে ধরেন সংবাদ মাধ্যমের স্বাধীনতা, আপনাদের প্রত্যাশা অনেক যে আমরা সত্য কথা বলি, আমরা তো সমাজের বাইরে না। আপনি খেয়াল করে দেখেন অনেকগুলো সাংবাদিক গ্রেপ্তার হয়ে আছে, গ্রেপ্তার হতেই পারে, আইনে যদি অপরাধ করি গ্রেপ্তার হবে, কিন্তু এই সাংবাদিকরা অধিকাংশই আপনার 100 কোটি টাকা মালিক আছে। আমি তো সবচেয়ে ওয়েল পেইড সাংবাদিক, আমার তো শরীরের কাপড় ছাড়া কিছু নাই, কিছু নাই, অথচ 10,000 টাকা বেতন পায় সাংবাদিক, হাতে গাড়ি চড়ে, হাতে ফ্ল্যাট আছে, সব আছে, আছে তো, এবং আপনাদের কাছেই যায়, আপনাদের কাছ থেকেই পায়। আপনারা তো সরকার চালান, মন্ত্রী তো নাম কাস্তে হয়ে থাকে, আপনারা চালান, আপনাদের কাছে পায়। আপনারা মন খারাপ করেন না, আপনারা কিছু, আপনারাও দায়িত্ব আছে। এই দেশটা যে এইরকম অবস্থা, এই যে সেক্রেটারি সাহেব বসেছিলেন এখানে একজন, তিনি এলজিআরডির সচিব ছিলেন, সজীব ভুইয়া, আসিফ সজীব ভুইয়া। আরে ভ্যান গাড়ির থেকে রুটি কিনে খেত, এখন তার অস্ত্র লাইসেন্স লাগে 2টা নিরাপত্তার জন্য, হাতে খাল কাটে কার্পেট বিছায়া। বলেন 6 দিনে হেলিকপ্টারে চড়ে 18 বার। ডিসি সাহেব আপনারা তার হেলিপ্যাড বানায় দেন, হেলিপ্যাডটা ওঠার পরে আবার হেলিপ্যাড ভেঙে ফেলেন, আপনারাই তো করেন। আপনারা তো দাঁড়াতে পারেন না, আমরাও পারি না, আমরাও পারি না। কারণ আমাদের মালিক তিনি এডিটর, তিনি চাকরি দেন, তিনি চাকরি খান, তিনি প্রমোশন দেন, তিনি সব সর্বেসর্বা। এখন সাংবাদিকতাটা এমন অবস্থা হয়েছে, সাংবাদিকতার স্বাধীনতা চাইলে রানাভাই স্বাধীনতা পায়, অর্থাৎ মালিক স্বাধীনতা পায়, সাংবাদিকরা স্বাধীনতা পায় না। আমি আগে উদাহরণ দিচ্ছি এই জন্যেই যে আগে যে পত্রিকাগুলোতে কাজ করছে, আগে সাংবাদিকরা যা মনে করতো তাই হতো, এখন তা হয় না। এখন গৃহভিত্ত কাজের মেয়ে, সে যদি 10 বছর আপনার বা 3 বছর বাসায় থাকে, সেও বলে খালা এটা খায়েন না বা খালু এটা খায়েন না, শরীর খারাপ করবে। একজন সাংবাদিক তাও পত্রিকায় বলার, টেলিভিশনে বলার ক্ষমতা নেই, নাই। এটাই সত্য, এটাই সত্য, এটা বিশ্বাস করেন। কোনো জায়গায় আপনি দেখেন আপনার পরিবর্তন ঘটেছে, আপনি বলেন অনেক সাংবাদিক জেলে চলে গেছে, তারা ফেসিবাদের দোষর। এরপরে তাদের আটকায় রাখার জন্য খুনের কেস দিয়েছে। কোন সাংবাদিক খুন করেছে? চুরি করছে, তার বিচার করেন, সমস্যা নাই, বিচার করেন, জেল দেন, প্রয়োজনে প্রজ্ঞাপন জারি করে আইন করেন, দুর্নীতি করলে তার ফাঁসি হবে, দেন ফাঁসি, কোনো সমস্যা নাই। হত্যার মামলা দিলেন কেন?
হত্যার মামলা কেন? সাংবাদিক হত্যা করেছে কোনটা? যারা গ্রেপ্তার হয়েছে একটাও হত্যা করেছে? কে দিয়েছে হত্যা? কে দিল? এই জন্যই বলছি গেল। দুই হচ্ছে, আপনি দেখেন সমন্বয়কারীরা প্রেস ক্লাবে এসে লিখিত দিল এই সাংবাদিকরা ফেসিবাদের দোষর। প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেল। বলেন আপনি, পত্রিকাগুলো দেখেন, টেলিভিশনগুলো দেখেন, এই পরিবর্তনের সাথে সাথে সেট আপ চেঞ্জ হয়ে গেছে। আমি টেলিভিশনে তো বক্তব্য দিতে যাই, উপস্থাপনা করে অনেক কিছু চিনি না, নতুন 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 নতুন। তাহলে এই যে সাংবাদিকরাও ট্রমাটাইজ, সাংবাদিকরা কে কি করবে জানি না, প্রতিষ্ঠান পরিবর্তন হয়ে গেছে, সব জায়গায় পরিবর্তন হয়ে গেছে। আপনি দেখেন অনেক প্রতিষ্ঠানে, আপনারা তো সব আমলা সরকার চালান আছে, সমন্বয়কারী দেখলে কাঁদতে থাকেন না? পোলাপান পোলাপান কয় যে আপনি দেন, কেস করে একটা খুন হয় একটা ইয়েতে, ধরেন নিউ মার্কেটে, বিদেশে থাকে সেও হত্যা মামলার আসামি। এটা কি? এটা কি? আগুন লাগে নাই, গাড়ি পড়ে নাই, 500 জন বিরোধী দলের আসামি ছিল না আওয়ামী লীগের সময়? এখনো তো তাই ঘটে। ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা কোথায়? একজন হত্যা হয়েছে, একজন মারা গেছে, 300 জন আসামি। পার্থক্যটা কোথায়? আইনের শাসন যদি থাকে এই কেস তো টিকবে না, টেকার কথা না। এখন যদি জোর করে করে, যেমন ধরেন আমি বলি যুদ্ধাপরাধের দায়ে জামাতের নেতাদের ফাঁসি হয়েছে, এটাকে আমি বলেছি যে গরু যখন জবাই করে কোরবানি, তখনও কিন্তু গরু নড়াচড়া করে, কিন্তু হাত পা বেঁধে ওকে জবাই করতে হয়। এগুলোকে জবাই করা হয়েছে। যে বিচারটা করা হয়েছে ট্রাইব্যুনালে, প্রত্যেকটার বিরুদ্ধে কিন্তু একটা কমন কেস আছে, রেপ কেস। জামাতের সবাই রেপ করত, বলেন আপনি? সবাই রেপ করেছে। জামাতের ভিতরে উপরের শীর্ষের 12 জন আমার আত্মীয় ছিল। আমি টকশোতে যতদিন জামাতের লোকের ফাঁসি হয়েছে আমি টকশোতে যাইনি, কারণ ওই চিন্তা আলোচনা হবে। একটাতে গেছিলাম, মৌলানা সোবান সাহেব আমাকে ডেকে নিয়েছিল অন্য ইস্যু আলোচনা করবে। যা যখন আসছে আমি বলছি, তখন শাহরিয়ার কবির আর তুরিন আফরোজ ছিল। আমি যা দেখেছি দুজন। আমি তখন বলেছি যে আপনারা শুধু প্রসিডিউরের বাইরে কিছু বলবেন না। শাহরিয়ার কবির সাংবাদিক ছিল রোববারের। আমি বলছি, শাহরিয়ার ভাই আগে বামপন্থী ছিলেন, আপনি ভালো বক্তা ছিলেন, এখন আপনি নাকি আর্মিতে মুরগি সাপ্লাই দেন, আর আপনি নাকি ভারতে চলে গেছেন। কে বলে কে বলে কে বলে? তুরিন আফরোজকে বললাম যে আপনি তোতা পাখি, আপনি ব্যারিস্টার, আপনি খুব সুন্দর কথা বলেন, আপনার খুব পছন্দ আমার মেয়েও ব্যারিস্টার, এই জন্য আরো বেশি দুর্বলতা আপনার প্রতি। কিন্তু আপনার বাপের করা মায়কে বাসার থেকে বের করে দেন, আর যার জেল দিতে চান, যার তার সাথে গোপনে দেখা করে টাকা নেন, এটা বাজারে চালু আছে। এই কথা কিন্তু আমি কয়ে দেবো। তখন না, তখন প্রডিউসারকে ডাকলাম, ফার্স্ট রাউন্ড কথা হলো। ফার্স্ট রাউন্ড কথা বললো, ঠিক আবার ওই কথাই গেছে, বেশি আর তাদের স্টক নাই। এই জামাত যুবার স্বাধীনতা বিরোধী এইসব করলো। তা আমার কাছে আসলে আমি বললাম যে আমার একটা প্রশ্ন, জামাতের প্রত্যেকটা লোক, মওলানা সোবান, মতিউর রহমান নিজামী, আজহারুল ইসলাম, সবাইকে রেপ করছে। কোর্টে ফকিরনি ধরে এনে সাক্ষী দেওয়ান যে আমাকে রেপ করছে। ওর জন্ম হয়েছে তখন, তাও হয়নি। আমি বলেছি, এরপর থেকে আমাকে বললে রাজাকার, এরপর থেকে আমাকে বলা হয়তো রাজাকার, আমি রাজাকার। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম যে ধরেন আজকে যে আলোচনা, সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এইটা একমাত্র সাংবাদিকদের প্রয়োজন। ফার্স্ট, রাজা শাসিত সরকার আছে, সেনা শাসিত সরকার আছে, হ্যাঁ, সেনা শাসিত সরকার আছে, স্বৈরাচার আছে, ফেসিবাদ আছে, সব থাকলেও দেশ উন্নত হয়। অনেক দেশ উন্নত হয়েছে, আছে তো। আপনার কাতার উন্নত দেশ, ইউএই উন্নত দেশ, সৌদি আরব উন্নত দেশ, পশ্চিমা দেশ উন্নত দেশ,
আছে, কিন্তু গণমাধ্যমের গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। যে দেশে যতটুকু গণতন্ত্র সে দেশের গণমাধ্যমের স্বাধীনতা ততটুকু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি, আমাদের আজকের অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মুর্তজা মজুমদার মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আসছে এখানে ফেনী হিসাবে কিন্তু আসছে, উনি অন্য কারণে আসে নাই। কারণ আমি পরিষ্কার বললাম ওনার সাথে আমার আগেও কথা হয়েছে, আপনি আসেন ফেনী হিসাবে আসেন, উনি ফেনী হিসাবে এখানে আসছেন, ঠিক না স্যার? ইয়েস, দেখেন স্বীকৃতি করছে উনি ফেনী হিসাবে আসছেন। আমি যা বুঝাইতে চেয়েছি এর চেয়ে খোলসা করে বলা যাবে না। তো যাই হোক, যেটা আমি বলছিলাম যে এখন ধরেন একটি দেশের শাসন ব্যবস্থার উপরে কিন্তু গণতন্ত্র আছে কিনা তার উপরে উন্নয়ন নির্ভর করে না, কিন্তু গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। আপনি খেয়াল পৃথিবীতে একটি উদাহরণ দিতে পারবেন না যে গণমাধ্যমের স্বাধীনতা আছে কিন্তু সে দেশে গণতন্ত্র নাই। তো আমি কথা খুব কমায় আনবো। এখন আপনি জানেন সংস্কার হচ্ছে, দেশটা আউলায় গেছে আমার বিবেচনায়, দেশটা বিদেশিরা চালাচ্ছে, দেশটা বাংলাদেশিরা চালাচ্ছে না। এখন তারা কি এজেন্ডায় দেশ চালাতেছে আমি জানি না। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা কথা হলো, তখন খুব তাপদাহ রাজনীতিতে চলছিল, ওইটাতে মনে হলো গুড়ি গুড়ি বৃষ্টি, অর্থাৎ ইলেকশন হতে পারে, তবে যদি শর্ত দিয়ে অনেকগুলা একটা 1 ঘন্টা 20 মিনিটের বক্তৃতা আমরা পেলাম 5 মিনিটের একটা স্টেটমেন্ট, সেখানে তবে যদি দিয়ে উনি ঘুরে আসলেন। এ পর্যন্ত কোনো নির্বাচন নিয়ে কোনো কথা নেই, কোনো কথা বলেনি। আমার চিফ ইলেকশন কমিশনার ওনার সাথে দেখা করলেন, এসে বললেন সৌজন্য সাক্ষাতের জন্য। ওনার সাথে কি সৌজন্য? ওনার সাথে প্রেম প্রীতি আছে নাকি? সৌজন্য সাক্ষাৎ করতে গেছে। উনি জাতি অপেক্ষা করতেছে একটা নির্বাচনের তারিখ। প্রধান উপদেষ্টার সাথে দেখা করলো, প্রধান আপনার ইলেকশন কমিশনার বেরোয় আসছে, কোনো স্টেটমেন্ট নেই, কোনো বক্তব্য নেই। পরে বলা হলো আপনার চিফ ইলেকশন কমিশনার বলল যে ফেব্রুয়ারি থেকে জুনের ভিতরে নির্বাচন প্রস্তুতি নিচ্ছি, এইটুকুই আমরা জানি। আমার তো মনে হয় নির্বাচন হয় কিনা সন্দেহ, খুবই সন্দেহ আমার। কারণ হচ্ছে দেখেন, এই সরকার কিন্তু তার যে কাজ, নিউবারিং কন্টেইনার নিয়ে কথা হচ্ছিল, করিডোর নিয়ে কথা হচ্ছিল, নিউবারিং কন্টেইনার 6 মাসের জন্য নেভিকে দায়িত্ব দিয়েছে, এবং এই 6 মাস পরে ইউএই কোম্পানি এসে ওটা দখল করবে, ওটা কাজ করবে। নিউবারিং কন্টেইনার লাভজনক, আধুনিক, ওটা আর ছিল না, আরো 3টা আছে, সেখানে দিতেন, কিন্তু ওইটা দিছে। করিডোরও হবে, করিডোরও হওয়ার পরে এবং আমেরিকান ঘাঁটি বাংলাদেশে হবে, তারপরে এই ইউনিট যাবে, এছাড়া যাবে না। আপনি দেখে রাখেন। আর গণমাধ্যমের স্বাধীনতা আমি বললাম যে আমাদের প্রফেশনটা আউলায় গেছে, পুরোপুরি আউলায় গেছে। আমাদের ইউনিয়ন ফাংশন করতে পারছে না। আমি তো বললাম সাংবাদিকদের গ্রেপ্তার করেন, টক শোতে যাই, এক সুরে কথা, কোনো প্রতিপক্ষ নাই, যা বলি সব এক কোরাস গাই, কোরাস। তো বক্তৃতা তো দ্বিতীয় পক্ষ নাই। গণতন্ত্র আছে কি আছে নাই? এখনকার গণতন্ত্র, আমি বলি শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, আর এখন ডক্টর মোহাম্মদ ইউনূস হলো শান্তিপ্রিয় স্বৈরাচার। একা বলে, উনি কথা বলে না। মাহমুদুর রহমান মান্না ওনার প্রিয় ছাত্র ছিল, এটিএন নিউজে গেলাম, তাকে ধরছে, সে বলতেছে, প্রথম আলোতে নিউজে ছাপা হয়েছে যে উনি বক্তব্য দেন, উনি বক্তব্য শোনেন, প্রশ্ন করলে মিটি মিটি হাসেন, উত্তর দেন না।
বলেন তো, একটা সরকার প্রধান উত্তর দিবে না? একটা গণতান্ত্রিক দেশে দিবে না? উনি উত্তর দেন না। উনি কি করবেন? উনি ছাড়া এখন অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা জানে কিনা আমার জানা নাই, উনি ছাড়া কেউ জানে না। এবং এটা বলা হয় যে উনি নাকি ভিন্ন দেশের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে, আর আমাদের দেশের রাজনৈতিক দলগুলি ডুগডুগি বাজাচ্ছে নির্বাচন হবে। আমার কাছে কিন্তু ছোট মানুষ, আমার কাছে হিসেবে বলে নির্বাচন হওয়ার আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। আরো কারণ বলি, এখন ঐক্যমত্য কমিশন প্রধান হার্ডেল হচ্ছে আনুপাতিক নির্বাচন। আনুপাতিক নির্বাচন আপনি খেয়াল করে দেখেন, একটি দল 300 আসনে নমিনেশন দিয়ে দিছে, এখন বলে আনুপাতিক নির্বাচন না হলে ইলেকশন হবে না। আরেকটি দল সে শেখ হাসিনার সরকারের সময় সকল নির্বাচনে অংশগ্রহণ করেছে, স্থানীয় সরকার নির্বাচনে বরিশালে গিয়ে পিঠা খাইছে, সাথে সাথে উল্টা গেছে। এখন সে এই ঐক্য পরিষদের মিটিংও যায়, সব যায় আছে। আরেকটি দল, ছোট দল, বিএনপি তাকে ক্লিয়ারেন্স দিছে, তাকে নমিনেশন দিবে। সে খুশি হয়ে তার এলাকায় গেছে, গিয়ে দাওয়া খায় গেছে। দাওয়া খাওয়ার পরে উল্টায় গেছে। এখন উল্টা, বেসুরে কথা বলে, উল্টায় গেছে। আনুপাতিক নির্বাচন সারা পৃথিবীতে প্রায় 85টি দেশে আছে, পুরাপুরি 85টি দেশে। এখন তারা এখান থেকে বেরোতে চায়। আনুপাতিক হারের নির্বাচন, ধরেন ইসরায়েলে কিন্তু আনুপাতিক নির্বাচন আছে। ইসরায়েলের নেতানিয়াহুর পার্টির নাম হচ্ছে লিকুদ পার্টি। সে জীবনে 30%-এর উপরে ভোট পায় না, এবং ওখানে 5-6টা রাজনৈতিক দল আছে, এরা এক এক সময় এর ভিতরে আছে মুসলিম ধ্বংস করো, নিপাত করো, খালি করো গাজা। নেতানিয়াহুর দোষ, সে কসাই। এখন ধরেন আপনি অন্তর্বর্তীকালীন নির্বাচন দিলেন, আমাদের রাজনৈতিক দলরা তো সিচুয়েশন বুঝে বুঝে পাল্টায়। এই দেশে যতগুলো নির্বাচন হয়েছে বর্তমান পদ্ধতিতে, কোন সরকার গঠন করতে 40%-এর উপরে কোনো ভোট পায়নি। 51% অ্যাক্টিভ নাই, 51% আমি দাবির ভোটের সময় হয়েছে। এছাড়া কোনো নির্বাচনে 40-র উপরে যায় নাই। তাহলে 40-র উপরে মানে কি? অন্য দল, তাহলে ধরেন এখন ইলেকশনে বড় দল বিএনপি, সে সর্বোচ্চ 40% পাবে, সর্বোচ্চ পেলে 40%, 60% তো অন্য দল পাবে। আনুপাতিক নির্বাচন হলে, তাহলে আনুপাতিক নির্বাচনে সিট বন্টন হবে। বন্টন হলে কি হবে? 60% ভোট বাইরে থাকবে, সিট বাইরে থাকবে, পার্লামেন্টারি সিট। তো তাকে তো ওই নেতানিয়াহু বানায় ফেলবে, যে সরকারে থাকবে না। তারা যা বলবে মেজরিটি তাই হতে হবে, তাই হবে। কারণ আমি 3টে উদাহরণ দিলাম এই জন্যই, যে আমাদের দেশের অর্থাৎ উচ্চ মানের গণতন্ত্র যদি দেশে না থাকে, তাহলে আনুপাতিক হারে নির্বাচন অসম্ভব। হয় স্বৈরাচারের জন্ম দিবে, আর নাহলে সরকার প্রত্যেক বছরে একবার করে পতন করবে সরকারের, দেশ অস্থিতিশীল হবে। আমি আনুপাতিক নির্বাচনের উপরে আমি লেখা লিখেছিলাম, সমকালে ছাপা হয়েছে। এটা হলো সনতানি, মানে আনুপাতিক নির্বাচন কাকে বলে। সেখানে যেমন মনে হয় যে ছোট ছোট পার্টি, ধরেন ছোট পার্টি, আমি একজন টক শোতে খুব আওয়াজ বাড়তেছিল, পার্টির চেয়ে আওয়াজ বেশি, তখন বলছিলাম, ভাই শোনেন, আপনার চেয়ে বড় পার্টি আমি করতে পারি। আমার ফ্যামিলিতে 72 জন সদস্য ঢাকা শহরে থাকে, তার ভোটার হলে 45 জন। আমি এই 45 জনকে প্রত্যেক দিন বলবো, তোরা প্রত্যেক দিন সপ্তাহে অমুক দিন প্রেস ক্লাবের সামনে আসিস, আমি একা বক্তব্য দেবো, আমার পয়সা লাগবে না। আছে কয়টা পার্টির আছে বলেন না? 45 জন সদস্য, 11 দল আছে, 11 দলে একদিন বক্তৃতা দিতেছে, 11 জন দাঁড়ায় আছে, 9 জন সামনে দাঁড়ায় আছে। এটা পার্টি, 11 দলের পার্টি। আপনি অনুপাতিক নির্বাচন যাবেন, কারোর সাথে করে টরে ওরাও সিট পাবে। আপনি বলেন তো, একটা ছোট পার্টির নির্বাচন আপনারা খেয়াল করেন, আপনারা তো খবর রাখেন যে সিট বিএনপি ছেড়ে দিছে, অনেকটা ধাওয়া খায়, সে এখন উল্টা শুরু হয়ে গেছে। তো এরকমই সব সময়, অর্থাৎ রাজনৈতিক দল
রাজনীতিবিদদের ভিতরে যদি গণতান্ত্রিক চর্চা না থাকে তাহলে কিন্তু এটা হবে। আর আমি বলবো সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে, আমার কথা বোধহয় লম্বা হয়ে যাচ্ছে, আমি একটাই কথা বলবো, দেশটা কিন্তু শেষ হয়ে গেছে, ব্যাংকরাপ্ট হয়ে গেছে ইতিমধ্যে। ক্লাস 8 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সেশন লসে আপনার 5 বছর আর এই 7টা বছর। ডক্টর মোহাম্মদ ইউনূস এরা করতেছে কি, আপনারা পড়াশোনা করছেন, আপনাদের টার্গেট ছিল বিসিএস দিবেন, অফিসার হবেন, এটাই ছিল। এরপরে সেক্রেটারি হবেন, কম্পিউটার হবেন। আমার পাশে কম্পিউটার বসা আছে, বিশাল চাকরি কম্পিউটার, বলছেন না কম্পিউটার। এই যে সরকারও আলোচনা করতেছে যে কম্পিউটার নিয়োগ করতে হলে কমিশন লাগবে, এটা নিয়েও একটা বিতর্ক আছে। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে এখন ছাত্রদের এমন বানায় ফেলছে, এখন আর বিসিএস দিতে চায় না, তারা 1 লাফে এমপি মন্ত্রী হতে চায়, ছাত্র থেকে 1 লাফের মধ্যে। কারণ এখন তো সব মিনিস্ট্রিতে ছাত্র দিচ্ছেন একজন করে, আপনাদের চালায় না, আপনাদের কাছে বাধ্য করে সাইন নেয় না, নেয় তো শত কোটি 1000 কোটি ট্রান্সফার করে, কাজ নেয়, দিচ্ছে তো। ফকিন্নির পুত্রা রাজা হয়েছে না, হাজার কোটি টাকার মালিক হয়েছে, বিচার হবে না? হবে তো। দেশ যদি থাকে বিচার হবে, অবশ্যই হবে, বিচার হবে না কেন? ভ্যান গাড়ির থেকে রুটি বানায় খাইছেন, এখন তার 3টা লাইসেন্স লাগে, আপনার অস্ত্রের লাইসেন্স লাগে। বলেন আপনি যখন উপদেষ্টা হন নাই, আপনার লাইসেন্সটা তো তখনের। কেমনে পাইলেন? বয়স লাগে 30 বছর থেকে উপরে, আপনি লাইসেন্স নিয়েছেন। হ্যাঁ, উপদেষ্টা হলে অমুক হলে লাইসেন্স পাওয়া যায়, এটা আছে, আমি মানলাম। আপনি উপদেষ্টা হওয়ার পরে প্রতি বছরে 3 লক্ষ টাকা ট্যাক্স দিতে হয়, আপনারা জানেন। পরপর 3 বছর ট্যাক্স দিলে আপনি লাইসেন্স পাবেন। আপনার কি পরপর 3 লাখ টাকা করে কোথায় পেলেন? ট্যাক্স দিচ্ছেন, ট্যাক্স দেয় কি? আপনি লাইসেন্স পেলেন কেমনে? লাইসেন্স পায়া আপনি যখন এয়ারপোর্টে ধরা পড়লেন, ম্যাগজিন হোক আর একটা বুলেট হোক, এটা ক্রিমিনাল অফেন্স না? তার বিচার হয় না কেন? কয় আমার দুঃখ, ভুলে কেটে নিয়েছি। আরে ভুল তো হলে না, আপনার মাথায় গুলি লাগায় টিকার দিয়ে আপনাকে হত্যা করে যদি আমি ভুল হয়েছে, আমার মাফ হবে? আপনারা তো অনেকে বেস্টেড ছিলেন, বিচার করেন, আপনারাই করেন। মানুষ হত্যা করব, তারপরে ক্ষমা ভুল করছি বলে মাফ হবে? মাপতে হবে না। তার আপনি ম্যাগজিন সহ ধরা পড়ছেন এয়ারপোর্টে, আপনি গ্রেপ্তার হলেন না কেন? আপনাকে গ্রেপ্তার করলো না কেন? সাবেক রাষ্ট্রপতি হামিদ সাহেব এয়ারপোর্টে 3 ঘন্টা বসে রইল, 3 ঘন্টা। ওখানে অনেক অফিসার, অনেক, আপনারা জানেন, সব বাহিনীর লোকজন থাকে, কেউ টের পেল না। তিনি চলে গেলেন, 3টে পুলিশ সাসপেন্ড হয়ে গেল। পুলিশ কাজ করবে কেন বলেন? কেস নিতে চায়, সামনে ধরে যে আমাকে খুন হয়েছে, 300 জন আসামি, ওই বাটা কেস টানলে কোনো ফেসিবাদের দোষর কিলে আমারে ফালা, কি করবে? আপনারা আমলা, সেক্রেটারি, প্রেসিডেন্ট যা কথা এই কাজ দেন, না দিলে আপনি ফেসিবাদের দোষর, আপনার চাকরি নাই। অথবা ওএসডি, বড় জোর ওএসডি, সর্বনিম্ন রিটায়ারমেন্টে। অর্থাৎ সারা দেশটা এখন একটা মব জাস্টিসটা, মব সন্ত্রাসের ভিতরে আছে, মব সন্ত্রাসে। আর যেটা বললাম, এই 8 বছরে বিজ্ঞানের যুগে আপনারা আমার চাইতে শিক্ষিত মানুষ। আমি এই জন্য বলি, লিখছি এই জন্যে, আমি এটা লিখেছি যে আমি ফিজিক্সের ছাত্র ছিলাম। আপনি বলেন যে এখন অটোমেশনের যুগ, রোবট অপারেশন করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের বাংলাদেশে একটা পত্রিকা কিন্তু এই টেলিভিশনে খবর পড়েছে, কিন্তু ওটা কস্টলি, কারণ এর পেছনের লোক আমাদের নাই। আমি লিখেছি, বুয়েট থেকে শুরু করে একটি প্রতিষ্ঠান শিক্ষা এই 4র্থ শিল্প বিপ্লবের উপযোগী না। 1.5 কোটি লোক বিদেশে থাকে, একটি লোক আগামী 10 বছর পরে কেউ নেবে না, কারণ কোনো কাজ থাকবে না।
আপনার বিশ্বাস হবে না, আইওটি বলে, ইন্টারনেট অফ থিংস। আপনি চুলাকে বলবেন আমি প্রত্যেক দিন বৃষ্টির সময় খিচুড়ি খেতে চাই, চুলা আপনার জন্য খিচুড়ি রান্না করে রাখবে। তার কাছে সব ইনগ্রেডিয়েন্ট, পাকের সব জিনিস নাই, সে তার ফ্রিজকে বলবে যে তুমি আমাকে এই জিনিস দাও, তার কাছে ওই জিনিস নাই, মশলা নাই, সে বাজার থেকে বলবে আমাকে এই মশলা দাও। আপনি যা দেখবেন বৃষ্টি হচ্ছে, আপনার জন্য খিচুড়ি রেডি। অবিশ্বাস হবে, কিন্তু এই যুগে জানি। আমি ফিজিক্সের ছাত্র, আমি বিজ্ঞানের, এখন আমি বিশ্বাস করি এই জায়গায় আমরা যাব। যদি রোবট আবিষ্কার হয়, আমাকে চিকিৎসার জন্য ব্যাংককে নিয়ে গেছে, সামিটেবিজ হসপিটাল, ছোট্ট একটা হসপিটাল, ওয়ার্ল্ড ফেমাস। এখানে একটা রোবট 3 তলা 4 তলা বিল্ডিং এমন ভাবে তৈরি করা হয়েছে, একটা রোবট সারা বিল্ডিং ঘুরতেছে এবং সে পরিষ্কার করতেছে। ওখানে অন্তত পক্ষে 50 জন কর্মী দরকার পরিষ্কার হওয়ার জন্য, এবং সেটা অবশ্যই বাংলাদেশের এই চাকর বাকর থাকতো। বাংলাদেশে তো ওই রোবটের পিছনের লোকটা তো তৈরি করা হচ্ছে না। এতগুলো সংস্কার কমিশন করছে, শিক্ষা সংস্কার কমিশন করা হয়নি। আমি বলছি যে এই শিক্ষা আমাদের দেশে, এই শিক্ষা একদমই বিজ্ঞানের যুগে, একদমই বইয়ের সহ সবই অপ্রয়োজনীয়। আমি বলেছি একদমই অপ্রয়োজনীয়। আগামী 10 বছর পরে এই শিক্ষা কোনো কাজে আসবে না। আপনারা যারা আমলা হয়ে গেছেন, পার দিয়ে গেছেন, এখন যারা আসবে বংশধর, তারা ধরা খাবে, সার্টিফিকেট দিয়ে তাবিজ বানায় ঘুরতে হবে, কিচ্ছু কাজে আসবে না। আমি সৌদি আরবে উমরা করতে গেছি, মদিনাতেও গেছি। ওখানে করে কি, নামাজের সময় আমাদের বাঙালিরা ওই ডান্ডা, বেলসা আছে না, বেলসায় লাঠি থাকে, লাঠি ধরে এসে দাঁড়ায় থাকে, অনেকগুলো পকেট। ওখানে তার বলে না তো ভাই ভিক্ষা দেন, দাঁড়ায় থাকে। আর এখানে পকেটের ভিতরে ভিক্ষাই বুঝিয়ে দিয়ে যায়। আর ওই শ্রীলঙ্কা, নেপাল, এমনকি মায়ানমার, এরা অটো মেশিনে বসে বসে কাজ করতেছে। আমার তখন দুঃখ হয়েছে, শেখ হাসিনার শেষ সময় আমার দুঃখ হয়েছে যে শেখ হাসিনা নিশ্চয়ই কিংকে হাতে পায়ে ধরে এই লোকগুলো পাঠাইছে, এগুলোর কোনো প্রয়োজন নেই। তখন এখনই প্রয়োজন নেই, আগামী 10 বছর মধ্যে প্রয়োজনই নেই। আপনারা যখন অপারেশন করতে যাইবেন, প্রোগ্রাম করে দিবে, এত নিখুঁত মানুষের হাত ধরতে পারে কম্পিউটার, কিন্তু আপনার কথার বাইরে যাবে না। রোবট আপনার অপারেশন হচ্ছে তো বিদেশে। আমাদের দেশে গার্মেন্ট ইন্ডাস্ট্রি দুটাতে ফুল রোবট চালাচ্ছে, ওখানে কোনো ওয়ার্কার নেই, খালি ম্যানেজমেন্টের কয়েকটা লোক আছে। ফার্নিচার হাউস হাতিলে রোবটে কাজ করে। এই রোবট কিন্তু সব রিপ্লেস করে ফেলবে। অর্থাৎ এই জাতিটাকে 7টা জেনারেশন ধ্বংস করে দেওয়া হয়েছে, এবং এদেরকে দিয়ে আবার ইলেকশন করবে। একটারও জামানত থাকবে না, সব জামানত বাজেয়াপ্ত হবে। এই জেনারেশন সব টাকার চোর হবে, কারণ চোর তো হয়ে গেছে। এখন আপনার পকেট কাটবে, এছাড়া তো কিছু থাকবে না, ওরা তো রাস্তায় পড়ে যাবে। অর্থাৎ এই দেশটা শেষ। 7টা জেনারেশন গ্যাপ হবে, এই গ্যাপ দূর করা সম্ভব না। এই 7টা, আমরা কিন্তু ডেমোক্রেটিক ডিভিডেন্টে আমাদের 64% লোক কর্মক্ষম, আমরা সৌভাগ্যবান জাতি। এই আগামী 10 বছর পরে আমাদের এই ডিভিডেন্ট থাকবে না, আমাদের বুড়া বেশি হবে, তখন আমাদের কর্মক্ষম লোক কমে যাবে। আমরা কি দিয়ে ঘাটতে মেটাবো? এই ইয়াং যে তরুণ জাতি তো শেষ করে দিল, এই 7-8টা ব্যাচ শেষ করে দিছে। এরা পড়াশোনা করতে খালি সরকার চালানো ব্যস্ত, পড়াশোনায় নেই। একটা বার উচ্চারণ করে নাই ডক্টর ইউনূস, সে শিক্ষক ছিল, বলে নাই তোমরা বাবা পড়াশোনাও করো, সরকারও চালাও না, উদ্যোক্তা হও, ব্যবসা করো। আরে উনি তো নিজেই সব ব্যবসা লয়ে যেতেছে, গ্রামীণ ব্যাংকের নামে, গ্রামীণ ফোনের নামে, বহুত ইতিহাস আমার এই কম্পিউটারের ভিতরে, মোবাইলে ধরা আছে, সব তো উনি নিয়ে যাচ্ছে, কাউকে কোনো ভাগাও দিতেছে না। আর এই উপদেষ্টাগুলো চাকর বাকর, এদের কোনো প্রতিভেদ নেই, জীবনে কোনোদিন ধরে খায় নাই কারোর সাথে। ওই বিপ্লব, 5ই আগস্টের বিপ্লবের সাথেও কোনো সম্পর্ক ছিল না, উপদেষ্টা হয়ে গেছে। এক উপদেষ্টা একবার বলছিল যে 53 বছরে কোনো রাজনীতিবিদ কিছু করতে পারেনি, আমরা সেটা করব। আমি বলছিলাম 54 বছরে রাজনীতিবিদকে বাংলাদেশ দিছে,
54 বছরে আপনার বাবা বাংলাদেশ চায় নাই, কিন্তু আপনি উপদেষ্টা হয়েছেন, দিছে তো। আমার কথা হচ্ছে অনেক সূচকে আমরা গেছি, রাজনৈতিক সূচকে পিছাচ্ছি, কিন্তু 5ই আগস্টের পরিবর্তন পরে আমরা আশা করছিলাম যে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই সমর্থন দিছে, তারা ঐক্যবদ্ধভাবে দেশটাকে গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন, একটা মানবিক সমাজ গড়ে তুলবে। কিন্তু আপনি দেখেন রাজনীতিতে কে সরকার দখল করবে, কে অংশ দখল করবে। আর একটা, আমি ছোটবেলায় আমার মামার বাড়ি ছিল গ্রামের ওই দূরে, অন্ধকারে আসার সময় ওই জঙ্গলের ভিতরে কি নড়ে উঠছে, দৌড়ায় আমাদের দেশের বাড়ি ভিটের উপর উঠতে নেই, আমার মামাতো ভাই ওর ঠ্যাং ধরে টান দেই, উঠে যাইতে চায় আগে, আমি আগে গেলে ও ঠ্যাং ধরে টানে। এখন রাজনীতির দলগুলো এটা হয়েছে, কেউ উঠে উঠলে ঠ্যাং ধরে টানছে না। একটা পারসেপশন তৈরি হয়েছে বিএনপি এবার ক্ষমতায় যাবে। এই যে এই যে স্প্রেডশিট, ঐক্য কমিশনের যে স্প্রেডশিট ছিল, সেই স্প্রেডশিটে কোনো আনুপাতিক নির্বাচনের কথা ছিল না। এটা আসলো কেন? এটা তো এজেন্ডা ভুক্তই ছিল না। ইসলামিক ঐক্যজোট বাংলাদেশ 1/11-এর সময় কিন্তু আনুপাতিক নির্বাচনের কথা বলেছে, কিন্তু ঐক্যমত কমিশনের তো স্প্রেডশিটে এটা ছিল না। এটা আসলো কেন? কারণ বাংলাদেশের নেতানিয়াহু বানাতে হবে। ইসরায়েলে আছে তো আনুপাতিক নির্বাচন, ইসরায়েলের ক্ষমতা থাকার জন্য নেতানিয়াহুকে কসাই বানাইছে, আমরা এখন কসাই বানাবো। আমরা বাংলাদেশে গণতন্ত্র তো দূরের কথা, আমরা একটা কসাই নির্বাচিত করব। আমরা তো এই পদ্ধতি। সুতরাং আমি এখন আর কথা বাড়াবো না, আমি শুধু একটাই কথা বলবো যে আপনাদেরও গণতন্ত্র, আপনাদের চাকরি স্বৈরাচার আসলে, রাজা শাসিত সরকার হলেও আপনাদের চাকরি থাকবে, কিন্তু গণতন্ত্র না থাকলে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না, আমার চাকরি থাকে না। আমি চীনে ভিজিট করছি, উত্তর কোরিয়া ভিজিট করছি, লিবিয়া ভিজিট করছি, কোথাও নাই। কাতারে ভিজিট করছি, ইরানে ভিজিট করছি। ইরানে দেখেন, আপনি বলেন অনেক পশ্চিমা দেশে তো অনেক আনুপাতিক নির্বাচন আছে। আরে পশ্চিমা দেশ কেন, উন্নত দেশ। ব্যাংককে আমার চিকিৎসা নিতে গেছি, সামি কাবিজ, আপনার কি সুকুম্বিত 1, সুকুম্বিত 2, সুকুম্বিত 3, এইভাবে রাস্তা দিয়ে ভাগ করে না ব্যাংকক। সুকুম্বিত 1 আমি একটা হোটেল বুক করে গেছি, আমি জানি না কিছু। এখন সুকুম্বিত 1 এর রাস্তা দিয়ে ফুটপাথ দিয়ে হাঁটতেছি, দেখতে সুন্দর সুন্দর মেয়েরা দাঁড়ায় আছে, এটা বুঝি নাই। হট করে এক বিকিনি পরা এক মেয়ে আমার হাত ধরে ফেলছে, আমার ওয়াইফ জোর করে ছুটায় নিছে। বলেন তো আমার দেশে এটা চলবে? অনেক পশ্চিমা দেশে তো সেক্স ফ্রি, আমার দেশে চলবে? অনেক দেশে তো হোমো ফ্রি, ছেলে বিয়ে করতেছে, আমার দেশে চলবে? সুতরাং কোন দেশের উদাহরণ দিয়ে চলবে না। আমার কৃষ্টি কালচার নিয়ে আমার দেশ করতে হবে। আমরা গণতন্ত্র চাই, যেখানে জনগণের ভোটে নির্বাচিত হবে নেতা, তার প্রতিনিধি নির্বাচিত হবে, 5 বছর পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে। আমার মনে হয় আমরা সংস্কার একটাই চাইতে পারি, সেটা হচ্ছে নির্বাচন নিরপেক্ষ হওয়ার জন্য যত কঠিন আইন করুক আমরা সমর্থন দিই, এবং 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর হবে শান্তিপূর্ণভাবে। লিখে দেন 5 বছরের একদিন যদি ক্ষমতা থাকে সেই সরকার অবৈধ, লিখে দেন। ও তো বাপের বেটা, বাপের নাম বাবাজি, ও তো ক্ষমতা হস্তান্তর করবে, সমস্যা তো নাই। আপনারা আউলা ফেলেছেন এই সংস্কার, ও সংস্কার। আবার দেখেন না, ওই যে নারী সংস্কার কমিশন, এটা প্রয়োজন ছিল, এটা নিয়ে একটা আউলা বাজাই দিছে। আরে ভাই বলেন তো দিই, আরে আমার এক ছেলে এক মেয়ে, আমি তো কখনো দুটাকে 2 ভাবে দেখি না। হ্যাঁ, মুসলিম আইনে আছে ছেলে 2 ভাগ, মেয়ে 1 ভাগ। আমি তো অর্ধেক দিয়ে দেবো, যা কিছু আমার তো নাই কিছু, তেমন যা আছে ভাগ করে দেবো, তেনা খাতা যা থাকে সমান সমান ভাগ করে দেবো, সমস্যা তো নেই। আমার কাছে আইন চাপাই দিচ্ছেন, এইটা করতে হবে না, ওইটা করতে পারেন, আউলা বাজায় দিছে। সব ইসলামিক দল আউলা হয়ে গেছে। অর্থাৎ অপ্রয়োজনের কাজ তো এই সরকারের দায়িত্ব না। আপনি বলেন, আর একটা কথা বলে শেষে, এই সরকার ক্যান্টনমেন্টের সেনাপ্রধান ডেকে নিছে, গেছে না সব, ওখান থেকে সিদ্ধান্ত নিয়ে
এই রাষ্ট্রপতির কাছে আসছে। হ্যাঁ, সেখানে এই যে ডিউজের আমার নেতা শেখ এই শহীদুল ইসলাম আছে, বঙ্গভবনে আমারও দপ্তর ইস্যু করেছি, গেছি। ওখানে সংবিধান সমুন্নত রাখার জন্য নিয়েছে। আপনি সংবিধানের অংশ সংস্কার করার ম্যান্ডেট আছে? তাহলে আপনার তো বন্ধ হয়েছে, আপনি নাই, আইনে তো আপনি নাই। আবার দেখেন ডক্টর ইউনূস সাহেবের 6 বছর জেল ছিল, 6 মাস জেল ছিল, এবং তার বিরুদ্ধে 3টা দুর্নীতির মামলা ছিল। হতে পারে তার পক্ষে আমি টকশো করেছি, তার পক্ষে 3টা লেখা লিখেছি। যখন 6 তলায় ওই বুড়া মানুষটাকে উঠায় নামায়, আমি তাকে জাতীয় সম্পদ মনে করেছি। এখন আপনি বলেন, তিনি যে এই সংবিধান যে সংস্কার করতেছে, বলে গণঅভ্যুত্থানের প্রত্যাশা, এটা নাকি ওয়াল রাইটিং এ লেখা আছে সব। আমি শান্তা টাওয়ারে থাকি, বিটিভির সামনে সবচাইতে ঝগড়া, এবং শহীদুল ইসলাম সাহেব আমার কাছে মনিটর করতো কি খবর ওখানে কি, কারণ উনিও কিন্তু আন্দোলনে ছিল। হ্যাঁ, আমার বিল্ডিং এর 4 পাশে লেখা আছে, একটা লেখাও সংস্কার শব্দ নাই। কোটার সংস্কার ছিল, কোটার সংস্কার, সেইটা গড়াইতে গড়াইতে ফেসিবাদ শেখ হাসিনার ভুলের কারণে ওদেরকে প্রথমে বৈঠকে ডাকলেই সমাধান হতো, ডাকে নেই। অঙ্গবোধ এমন চলে গেছিল আকাশচুম্বী, কথাই বলতে রাজি না, হ্যাঁ যা কইছে তাই হবে। হ্যাঁ, বাস ধরা খায় গেছে। শেষ পর্যন্ত ফেসিবাদের গুলো দাওয়া খায়া ভেঙে গেছে, দাওয়া খায়া ভেঙে গেছে। সব দল কিন্তু সহযোগিতা করছে এই আন্দোলনে। সর্বশেষ আপনি দেখেন ওই রাওয়া ক্লাবে সেনাবাহিনীর প্রাক্তন সদস্যরা বৈঠক করেছে, এবং বাড়িধারা ডিওএসএস থেকে ফ্যামিলির মিটিং বেড়েছে যে জনগণের বিরুদ্ধে কোনো গুলি চালানো যাবে না। হ্যাঁ, এরপরে এইটা টের পায়, হুমড়ি খায় সব মানুষ রাস্তায় নেমে এসেছে। বাস, আত্মরক্ষার্থে ওয়াকার সাহেব শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিছে। এখন এই জন্যই বলছি, আর একটা সমস্যা, আমি কথা দীর্ঘায়িত করব না, যতদিন শেখ হাসিনা ভারতে থাকবে ততদিন ভারতের সাথে আমাদের টানাপোড়েন থাকবে। এটা মানে নিয়ে আমাদের চলতে হবে। আমি ওই করলাম না, কালকে 2 ঘন্টা টেলিফোনে আলাপ হচ্ছে ভারতের। আমি বলছি, তোমরা শেখ হাসিনাকে ফেরত দাও, তোমাদের সাথে আমরা সম্পর্ক করব। আমাদের দেশ ছোট, তোমরা বড়, আমাদের বাণিজ্য করতে দাও, আমাদের পণ্য 7 সিস্টেমে ঢুকতে দাও, ডাম্পিং অ্যান্টি ডাম্পিং দিয়ে আমার পণ্য আটকায় দাও, আর তোমার পণ্য এখানে আসে। তোমরা তোমার গুলি করে করে মানুষ মারবে পাখির মতো। আরে 300 মাইল দূর থেকে গরু নিয়ে আসে, বর্ডারে আসলে কয় গরু চোর, গুলি করে মেরে দেয়। এটা কোনো 300 মাইল দিয়ে আটকাও না কেন? বর্ডারে আসার পরে যখন ক্রস করে তখন গুলি করে মারে। বলেন, ভারত পাকিস্তানের সাথে এগ্রিমেন্ট আছে যে সীমান্তের 1 কিলোমিটার দূরে কোনো লেথাল ওয়েপন ব্যবহার করা যাবে না, করে না। চীন করছে কি, কুস্তি বুস্তি জানে, এগুলোর বর্ডারে দিয়ে দিছে। ওই যে লাদাখের সীমান্তে একবার হয়েছে, একটা গুলি খরচ করে নেয়, সব কুঠু কানার দিয়ে সব বরফের ভিতরে ঢুকাই দিছে। হ্যাঁ, তা আমরা তো ছোট দেশ, আমরা তাদের সাথে যুদ্ধ করতে চাই না। প্রতিবেশী তো সরানো যায় না, প্রতিবেশীর সাথে সম্পর্ক রাখতে চাই। আমি স্বাধীন দেশ, আমার স্বাধীনভাবে আমাদেরকে রেসপেক্ট করতে হবে। আমরা আমাদের পণ্য প্রোডাকশন অল্প, কিন্তু আমরা ফ্রি ব্যবসা করতে চাই। আমি আন্তর্জাতিক নদীর পানি চাই। আমাকে বর্ডার ক্লিন করো না, বর্ডারে মারো না, তুমি গ্রেপ্তার করো, বিচার করো, সমস্যা নেই। এই জন্য আমি বলছি যে এখন এই দেশটাকে আমি একই কথা বলবো, গণমাধ্যমের স্বাধীনতা আলাদাভাবে পাওয়া সম্ভব না। দেশটা আউলে গেছে, শাসন ব্যবস্থার উপরে নির্ভর করে। সুতরাং আমরা সবাই মিলে আলাদাভাবে আমাদের কিছু চাই না। আমি এই অভিজ্ঞতায় বললাম যে গণমাধ্যমের স্বাধীনতা থাকলেই গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকলেই স্বাধীনতা থাকবে। আমরা এখন কোন পথে যাব আমি এখনো দিশা করতে পারতেছি না। আদৌ কি গণতন্ত্র থাকবে নাকি ভিন্ন দেশের শাসন থাকবে? আগে যেমন আওয়ামী লীগ থাকতে বলতাম যে আমরা পর্যায়ে লেন্দুর দর্জির মতো হয়ে গেছি, লেন্দুর দর্গে, হ্যাঁ, সিকিমের মতো। এখন কি হয় জানি না। আপনাদেরকে ধন্যবাদ, কথা বললে অনেক বলা যায়। আপনাদেরকে ধন্যবাদ। আলোচনা করলেন সিনিয়র সাংবাদিক। ধন্যবাদ।